আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনা 3 দিনে গড়িয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। এরই মধ্যে আজ সন্ধ্যা 7টায় ফলাফল ঘোষণার সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। দুপুরের মধ্যে 21টি হলের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হবে বলে জানানো হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ভোটের ফলাফলের উত্তাপ ছাপিয়ে জাকসু নির্বাচনে আলোচনায় লম্বা সময় ধরে ভোট গণনা। একজন শিক্ষকের মৃত্যুর পাশাপাশি কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতা, মেশিনের পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা তার অন্যতম কারণ। 11,843 ভোটের মধ্যে 8,000 ভোটার ভোট দেন। যারা বানচালের ষড়যন্ত্র করছিল, আমি মনে করি তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। 3 দিন তাবত এখানে অপেক্ষা করতেছি। জাকসু শুরু হয়েছে থেকে ভোট গ্রহণ থেকে এখন পর্যন্ত খাওয়া ঘুম সব আমাদের এখানে। প্রথমে হল সংসদগুলোর ভোট গণনা ও নির্বাচিতদের ঘোষণা শেষে কেন্দ্রীয় সংসদের বাক্সগুলো উন্মুক্ত করা হয়। বাড়ানো হয় আরও কয়েকটি টেবিল ও জনবল। বেশ কয়েক ঘন্টা নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল দেওয়ার সময়সীমাও পেরিয়ে যায়, কিন্তু ভোট গণনা শেষ হয় না। একটি পদে 30 জন প্রার্থী আছে, আর ডিজিটাল না। আর আমাদের শিক্ষকরা এত অভ্যস্ত না, প্রতি বছর নির্বাচনের মধ্যে তাদের গণনায় একেবারে তারা অভিজ্ঞ বিশাল তাও না। আমরা প্রত্যেকে যার যার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এটিতে প্রত্যাশা ছিল না। সময়ে সময়ে প্রার্থীদের বিক্ষোভে চাপ বাড়ে কমিশনের উপর। সর্বশেষ তৃতীয় দিন সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, দুপুরের মধ্যে গণনা শেষ করে সন্ধ্যা 7টায় কাঙ্ক্ষিত ফল ঘোষণা করা হবে। প্রশাসনের কিছু অভিজ্ঞতার অভাব আছে, সব দিক থেকে সেটা স্বীকার করে বলবো। তবে ইলেকশন ম্যানিফেস্টো কোনো প্রশ্নই ওঠে না। সবাইকে ধৈর্য ধারণ করেন, আমাদের চেষ্টায় কোনো ত্রুটি নাই এবং আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে এই ফলাফলটা দেওয়ার জন্য একটু সময় লাগতেছে। নির্বাচনে ছাত্রদল, 3টি বাম সংগঠন ও একটি স্বতন্ত্র প্যানেল বৃহস্পতিবার শেষ সময়ে নির্বাচন বর্জন করলেও এখনও শিবির, বাকছাস ও স্বতন্ত্র একটি প্যানেলের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। জাকসু নির্বাচনে ফলাফল জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ভোট গণনার সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ভোট গণনার সবশেষ খবর হচ্ছে, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের যে 21টি আবাসিক হল রয়েছে এর মধ্যে 20টি হলের গণনা মোটামুটি শেষ হয়ে গেছে। আরেকটি হলের গণনা সেটিও শেষ পর্যায়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে ফল ঠিক কখন আমরা পেতে পারি সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে সুস্পষ্ট করে কিছুই বলা হয়নি। তারা বলেছেন যে 3টার মধ্যে হয়তো তাদের গণনা শেষ হবে, কিন্তু ফলাফল পেতে আমাদেরকে 7টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, এমনটি তারা বলেছেন। তারা বলেছেন যে গণনা শেষ হবার পরে সবগুলো হলের যে ফলাফল, সবগুলো হলের যে প্রার্থীদের প্রাপ্ত ভোট, সেগুলো যোগ করা হবে, সেগুলো মিলিয়ে দেখা হবে, বা আরও আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার পরে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করবেন। এবং আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা সেটিও হয়তো একটু সময় লাগবে, কারণ 21টি হলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকটি পদের ফল ঘোষণা করতে হবে এবং এরপরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর যে ফলাফল সেটিও যোগ করে ঘোষণা করতে হবে। এই জন্য দীর্ঘ সময় লাগতে পারে। উপাচার্য শিক্ষা যিনি রয়েছেন তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে অনভিজ্ঞতা সহ নানা কারণে তাদের এই ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে এবং ওএমআর শিটে যেটিতে শিক্ষার্থীরা ভোট প্রদান করেছেন সেটি আসলে হাতে গোনার কোনো ব্যালট পেপার নয়। এটি দিয়ে গুনতে হলে সেটির যে ওএমআর মেশিন রয়েছে সেই মেশিনে গুনতে হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নানা পক্ষের যারা বিভিন্ন প্যানেল রয়েছেন তাদের আপত্তির কারণে হাতে গোনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হাতে গোনার কারণেই বেশি সময় লাগছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে গত কয়েকদিন শিক্ষার্থীদের এই সিনেট হলের সামনে যে ধরনের অবস্থান আমরা দেখতে পেয়েছি, আজকে সেরকম অবস্থান নেই। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের নিস্তেজ ভাব আমরা লক্ষ্য করেছি। আফসানা। দর্শক, জানছিলাম জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, যারা মনোনয়ন প্রত্যাহার করতে চায় তাদের বিকেল 5টার মধ্যে সশরীরে এসে মনোনয়ন প্রত্যাহার করতে হবে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে 320 জনের মনোনয়ন
বহাল রয়েছে। এদিকে রাকসু নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যালট বাক্সের নমুনা তৈরি করা হয়েছে। সকালে সেই নমুনা নির্বাচন কমিশনে নিয়ে আসা হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, রাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে OMR শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। কমিশনের সিদ্ধান্ত যে আমরা ইলেকট্রনিক পদ্ধতিতেই ভোট কাউন্ট করব এবং ওখানে সব ইলেকট্রনিক কাউন্টের মাধ্যমেই আমরা এই রেজাল্ট ঘোষণা করব, ফলাফল ঘোষণা করব। জাতীয় নির্বাচন দেরি হলে দেশে আবারও রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। দুপুরে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। নির্বাচন ভণ্ডুল হলে দেশে সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্য ছড়িয়ে পড়ার আশঙ্কাও করেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা ও অনীহা বাড়ছে দাবি করে তারা আরও বলেন, এই পরিস্থিতি আরও বাড়তে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দিন দিন অবিশ্বাস বাড়ছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। গোলটেবিল বৈঠকে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সমূহের বাইরেও যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে সবাই মিলে আলোচনা হয়েছে, শুধু ফেসিবাদী গোষ্ঠী বাদে। এখন সেই আলোচনায় গৃহীত যে সমস্ত প্রস্তাব এসছে ওগুলো নিয়েই মূলত আমি এখানে দেখলাম আলোচনা হয়েছে, বিশেষ করে সংবিধান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। এখানে যাদের বক্তব্য প্রণিধানযোগ্য তাদেরগুলো আমি শুনেছি, কিছু কিছু বিষয়ে নোট করেছিলাম। জনাব মুনির হায়দার জাতীয় ঐকমত্য কমিশনের একটা অবিচ্ছেদ্য অংশ, ওনার বক্তব্যে 3টা বিষয়ে তিনি উল্লেখ করেছেন। একটা হচ্ছে সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদে, পরবর্তী জাতীয় সংসদে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছা সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সংবিধান সংশোধনী সহ গ্রহণ করা। দ্বিতীয় প্রস্তাবটি যেটা বলেছে এটা অনেকটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলেছে। এটা আর একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের লিখিত উত্থাপন করা হয়েছে। আমি সেদিন সেটার প্রেক্ষিতে আমাদের বক্তব্য দিয়েছি। আজকের প্রথম আলোতে দেখলাম ওই একদিন পরে পুরোটাই ছাপিয়েছে। তো অবশ্য ওখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক আছে। যদি কেউ দয়া করে দেখেন ওখানে সেগুলোর উত্তর আছে। আমি এখানে সংক্ষিপ্তভাবে বলবো। তার আগে তৃতীয় অপশনের কথা তিনি বললেন যে এই দুইটার বাইরে কোনো তৃতীয় অপশন আছে কিনা সেই বিষয়টা শুনতে চাই। অন্যান্য বক্তাগণ যেটা বিভিন্ন বিষয়ে এখানে আলোকপাত করেছেন তার মধ্যে কয়েকটা বিষয় আছে যেগুলো আমরা অ্যাড্রেস করেছি, নারী আসনের বিষয়ে, কর্মসংস্থানের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের বিষয়ে। এগুলো ইতিমধ্যে বিভিন্ন আলোচনায় এবং বিভিন্ন পরিসরে ওয়াইডলি ডিসকাসড হয়েছে। আমরা আমাদের মতামত দিয়েছি এবং খুব জোর দিয়ে আমরা বলছি যে আমাদের যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনে তাহলে ভবিষ্যতের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতো হবে, যেটা আমাদের কাম্য। এতক্ষণ দেখছিলেন সালাউদ্দিন আহমেদের বক্তব্যের অংশবিশেষ। অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে চায়, যাতে এই কমিশন গুম খুন সহ যে কোনো মানবাধিকার হরণের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে কক্সবাজারে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে পরামর্শক সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। তবে অন্তর্বর্তী সরকার মানবাধিকার
মানবাধিকার রক্ষার একটি মাইল ফলক স্থাপন করে দিতে চায়। সভায় শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ ১৫ বছরের গুম, খুন ও আয়নাঘর থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার মানবাধিকার কমিশনকে এমনভাবে সংস্কার করবে যাতে কমিশনের স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা থাকে। বিউটিটা কি, হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কি, এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ দেখে। আপনারা দেখেছেন ওখানে যারা কর্তা ব্যক্তি ছিল তারা হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষে দেশে এবং বিদেশে বিভিন্ন সময় বক্তব্য রেখেছে। হিউম্যান রাইটস কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা সেরকম একটা স্বপ্ন থেকে শুরু করেছি, আমরা কনসালটেশন করছি, হয়তো আরও কনসালটেশন করা হবে। ছাত্রদলের ইতিবাচক ভাবমূর্তি, সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতার অভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয় হয়েছে বলে মনে করছেন ডাকসুর সাবেক ছাত্রনেতারা। এছাড়া দীর্ঘদিন ক্যাম্পাসে না থাকা ও কৌশলের অভাবেই পরাজয় বলে মনে করেন তারা। তবে নির্বাচনে কারচুপি নিয়ে দ্বিমত তাদের। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দেশের মিনি পার্লামেন্ট খ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘিরে চলছে নানা হিসেব। ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি আর জাহাঙ্গীরনগরে ভোট বর্জন মিলিয়ে খুব একটা ভালো অবস্থানে নেই জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে চমক দেখিয়ে দৃশ্যপটে ছাত্র শিবির। এমন বাস্তবতায় ডাকসুর সাবেক দুই নেতা মনে করেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাব, সুষ্ঠু পরিকল্পনা আর কৌশল না থাকায় ভরাডুবির কারণ হয়েছে ছাত্রদলের। পরিবেশে এরকম ছিল না হলে যাওয়ার মতো, আমি এটা এগ্রি করি, কিন্তু সেই পরিবেশেও তো তারাই আবার বলছে যে শিবির নিজেদেরকে ধরে রেখেছে। এখন গুপ্ত রাজনীতি, গুপ্ত সংগঠন এসব বলে আমরা তাদেরকে নিন্দা করছি, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে তাদের কৌশলটা তাদেরকে বিজয়ী করেছে, আর এরা কোনো কৌশলই নিতে পারেনি, প্রায় নিষ্ক্রিয় বসেছিল। এটা তাদের ভাবতে হবে, বুঝতে হবে। জাতীয়বাদী ছাত্রদলের ছাত্ররা তার দীর্ঘদিন ক্যাম্পাসে মানে যেতে পারে নাই, ক্লাসে যেতে পারে নাই, তারা হলে থাকতে পারে নাই, ক্যাম্পাসে গেলেই তাদেরকে শারীরিকভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করে তাদেরকে পুলিশই দেওয়া হতো। ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল সামনে রেখে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়েও নানা হিসেব করছে ছাত্র সংগঠনগুলো। যদিও সাবেক এই দুই নেতা ডাকসু ও জাকসু নির্বাচনে কারচুপি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এমন কোনো প্লজিবল গ্রাউন্ড তো দেখাতে পারে নাই, ফলে আমার বলার ব্যাপার না। আমি কালকেই যেটুকু রিয়াকশন দেখেছি, সবার মধ্যে এরকম মনে হয়েছে যে হেরে যাবেই জানে, তাই বর্জন করেছে। কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা যদি থাকে, সেখানে যদি এরকম হয়, বোর্ড ইঞ্জিনিয়ারিং হয়, রিগিং হয়, বোর্ড কারচুপি হয়, বোর্ড চুরি হয়, এবং সাধারণ ছাত্ররা ভোটাধিকার সঠিকভাবে যদি মূল্যায়ন না হয়, তাহলে তো সেখানে আমাদের এই ভোটে গিয়ে তো কাউকে বৈধতা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তবে উভয় নেতাই মনে করেন ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র সংগঠনগুলোকে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পেরেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তার মতে, তুলনামূলক বিচারে কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো, তাই এলডিসি উত্তরণ হওয়া না হওয়ার বিষয়ে এখন আর সরকারের হাতে নেই। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর অনেকটা উন্নতি হলেও অর্থনীতি এখনও লাইফ সাপোর্টে আছে। এলডিসি উত্তরণ হলে বাংলাদেশের অনেক হারাবার আছে, এজন্য ব্যবসায়ীরা শঙ্কিত। ব্যবসায়ীদের অন্ধকারে রেখে এলডিসি গ্র্যাজুয়েশনে সরকার যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, আগের সরকারের রেখে যাওয়া দেশের খারাপ অর্থনীতি এখনও হাসপাতাল থেকে বের হতে পারেনি, তবে তথ্যের ম্যানিপুলেশন হয়েছে, সেটি বলে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানো যাবে না। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।